আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন, পড়াশোনা করছেন। আমি শাহিন স্যার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সাধারণ জ্ঞানের আজকের ক্লাসে। আমরা সাধারণ জ্ঞানে আজকে 12তম ক্লাস করব। বিগত 11টি ক্লাসে আমরা বাংলাদেশ বিষয়াবলীর গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়েছি, যেগুলো চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে থেকে শেষ পর্যন্ত আমরা আন্তর্জাতিকের টপিকগুলো নিয়ে আলোচনা করব এবং আজকে আমার আন্তর্জাতিকের প্রথম টপিক আপনার জন্য বিশ্ব সভ্যতা উত্তরণ। আমরা অর্থাৎ সভ্যতা নিয়ে আজকে পড়াশোনা করব। আর মুখস্থ অংশে আপনার জন্য আহ, মুখস্থ অংশে আপনার জন্য থাকছে বিভিন্ন দেশের নতুন ও পুরাতন নাম, অর্থাৎ পৃথিবীতে এখন যে দেশগুলো আছে এই দেশগুলো বর্তমানে যা নাম, অতীতকালে এই দেশের এই নামই ছিল না। যেমন ইরানের বর্তমান নাম ইরান, কিন্তু একসময় এর নাম ছিল পারস্য। আবার ইরাক এর আগের নাম ছিল মেসোপটেমিয়া। এভাবে পৃথিবীর বিভিন্ন দেশ আছে যা অতীতে এক নামে পরিচিত ছিল, বর্তমানে ভিন্ন আরেকটি নামে পরিচিত। এটি হচ্ছে বিভিন্ন দেশের নতুন ও পুরাতন নাম। এই টপিকটি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অল্প কিছু দেশ সম্পর্কে, দেশের নতুন বা পুরাতন নাম সম্পর্কে পরীক্ষা আসে। এই টপিকে যাবেন, আপনার বই যেটা আছে হাতে এই টপিকে যাবেন, এই টপিকে গিয়ে প্রশ্নগুলো ভালো করে সলভ করবেন, প্রিভিয়াস কোয়েশ্চেন, তাহলেই হবে। ঠিক আছে, ছোট এই টপিকটা অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়বেন। যেগুলো মুখস্থ অংশে রাখি তার মানে কখনো ভাববেন না যে ওগুলো গুরুত্বহীন বা কম গুরুত্ব দিয়ে পড়লেও হবে, ওগুলো গুরুত্বপূর্ণ। বাট ওখানে বোঝার কিছু বা বোঝানোর তেমন কিছু থাকে না বলে মুখস্থ অংশ বলে দিয়েছি। তো ক্লাসের মূল আলোচনা শুরু করার আগে আপনারা অনেকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জানতে চেয়েছেন কেমন আছি। আলহামদুলিল্লাহ, শারীরিক ও মানসিকভাবে বেশ ভালো আছি। তো শুরুতেই যারা নতুন জয়েন করেছেন তাদের জন্য বলি, আমার পেছনে যে বইটির ছবি দেখতে পাচ্ছেন এটি শুধু একটি বই বা একটি ছবি নয়, এটি আপনার চাকরির প্রস্তুতিকে অত্যন্ত মজবুত করতে, পাকাপোক্ত করতে, স্ট্রং করতে খুব সহায়ক একটি বই। এই বইটি যারা এখনও কিনেননি, খুব দ্রুত ওই বইটি সংগ্রহ করুন। বইটিতে আছে 4000 প্রশ্ন, প্রিভিয়াস বিভিন্ন চাকরির পরীক্ষায় বহুবার যে প্রশ্নগুলো এসেছে এমন 4000 প্রশ্ন সম্বলিত একটা বই। সাথে শর্ট সাজেশন আছে এবং কিউআর কোড দেয়া আছে। আপনি চাইলে ওই ক্লাসগুলো আবার দেখে আসতে পারবেন যে ক্লাসগুলোর উপরে বইটি তৈরি হয়েছে। সো দ্রুত বইটি সংগ্রহ করা উচিত বলেই মনে করি, যারা এখনও বইটি সংগ্রহ করেননি। কীভাবে সংগ্রহ করবেন সেটি কমেন্টে দেওয়া আছে লিঙ্ক, ওই অনুযায়ী আপনি বইটি অর্ডার করে ফেলুন। এই বইটি শুধু আমাদের ওয়েবসাইট থেকে আপনি কিনতে পারবেন, কোনো দোকানে বা বাজারে পাবেন না। সো দ্রুত বইটি সংগ্রহ করে ফেলুন, ঠিক আছে? তাহলে ক্লাসের আলোচনা শুরু করি। প্রথমে আজকে আমরা আসলে সভ্যতা পড়ব, মানব সভ্যতার বিবর্তন ও সভ্যতা, মানব সমাজের বিবর্তন ও সভ্যতা। অ্যাকচুয়ালি সভ্যতা এই টপিকটাই আমরা পড়ব, ঠিক আছে? তো সভ্যতা প্রথমে জেনে নেওয়া উচিত, সভ্যতা কি। আমরা সভ্যতা বলতে সাধারণত প্র্যাকটিক্যালি যেটা বুঝি, ভালো আচরণ করা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, অথবা যেখানে যে রকম আচরণ, যে রকম কথাবার্তা, যে রকম চালচলন আমাদের প্রয়োজন, সেখানে ওই রকম চালচলন, আচার ব্যবহার, কথাবার্তা বলাকে আমরা সভ্যতা বলে মনে করি। কেউ যদি ধরেন যে আপনার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করলো বা এমন কোনো কথা বললো যা আপনি এক্সপেক্ট করেন না বা যা তার বলা উচিত হয়নি, এরকম কোনো কথা বললে আমরা তাকে একটা সভ্যতার বিপরীত, সভ্য এর বিপরীত একটা শব্দ দিয়ে গালি দিই, তাই না? তো আসলে সভ্যতার মানে সমাজবিজ্ঞানে বা ইতিহাসে যে সভ্যতা, সেটা আসলে ওই রকম না। হ্যাঁ, তো সভ্যতা কি সেটা আগে বুঝি। সভ্যতা বোঝার আগে আমাদের আরও একটা জিনিস বোঝা দরকার, সেটা হচ্ছে সংস্কৃতি। সভ্যতার ইংরেজি হচ্ছে সিভিলাইজেশন, আর সংস্কৃতির ইংরেজি হচ্ছে কালচার। সভ্যতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটা শব্দ হচ্ছে সংস্কৃতি বা কালচার। তো কালচার বিষয়টা বুঝলে আমরা সভ্যতা বুঝবো। কালচার হচ্ছে, আমি আগের একটা ক্লাসে বলেছিলাম, আমি পিছনে বোর্ডে লিখে রেখেছি কালচার কাকে বলে, সভ্যতা কাকে বলে। ওটি আপনি পরে পড়ে নেবেন, আগে আমার মুখ থেকে শোনেন। কালচার হচ্ছে আমরা
যেভাবে আমাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করি, আমাদের মেধা মনন যেভাবে ফুটিয়ে তুলি বিভিন্ন কাজের মাধ্যমে, সেটা হচ্ছে কালচার সংক্ষিপ্ত কথায় বললে। আর প্র্যাকটিক্যালি যদি বলি তাহলে আমরা সমাজে যেভাবে চলাফেরা করি, যেভাবে খাওয়া দাওয়া করি, যেভাবে মানুষের সঙ্গে কথা বলি, তারপরে হচ্ছে যেভাবে আমাদের অনুভূতি প্রকাশ করি, সবগুলোই কিন্তু কালচার। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরেন আপনি কোনো বিয়ের দাওয়াতে গেছেন, তো বিয়ের দাওয়াতে গেছেন, আপনি বিয়ের দাওয়াতে যে ধরনের পোশাক পরে যান, নিশ্চয়ই যদি কোনো মৃতের বাড়িতে যান, অর্থাৎ কোনো মানুষ মারা গেছে তার জানাজায় যাচ্ছেন, সেম পোশাক পরে আপনি যাবেন না। আপনি স্কুলে যাওয়ার সময় এক ধরনের পোশাক পরেন, আবার নামাজে যাওয়ার সময় আরেক ধরনের পোশাক পরেন। তো আলাদা আলাদা জায়গায় আমরা আলাদা আলাদা পোশাক পরি কেন? কারণ এটা কালচার, মানে এটাই আমাদের সংস্কৃতি, যে আমরা যখন স্কুলে যাব তখন এক ধরনের পোশাক পরে যাব, ওটাই স্কুলে যাওয়ার কালচার বা সংস্কৃতি বা পোশাক। আবার যখন কোনো শোক সংক্রান্ত অনুষ্ঠানে যাব, যেমন মৃতের বাড়িতে বা কোনো দোয়া মাহফিলে, তখন আমরা ধর্মীয় পোশাক পরে নামাজ পড়তে ধর্মীয় পোশাক পরে যাই, তাই না? কারণ ওটাই আমাদের কালচার। আবার যখন বিয়েতে বা কোনো অনুষ্ঠানে যাই, তখন আমরা একটু গর্জিয়াস ড্রেস পরে যাই। হ্যাঁ, মেয়েরা দেখি আয়না, হ্যাঁ, তারপরে ঝকমকো লাগানো ড্রেস পরে যায়। তো এটা হচ্ছে কালচার। একজন মানুষ, একটা মেয়ে ধরেন যে বিয়ের বাড়িতে যে পরিমাণ গহনা পরে যায়, অথবা কোনো পার্টিতে যে পরিমাণ গহনা বা অর্নামেন্টস পরে যায়, সে কি অন্য কোথাও সাধারণভাবে বাড়িতে থাকার সময় সেই গহনা পরে, অথবা কোনো মৃতের বাড়িতে যাওয়ার সময় সেভাবে পরে? না, আলাদা আলাদা পরি। এইটাই আমি আসলে বোঝাতে চাচ্ছি, যে আমরা মৃতের বাড়িতে গহনা পরে যাই না, কারণ ওইটা আমাদের সংস্কৃতি নাই, সংস্কৃতি নয়। আবার যেখানে বিয়ের দাওয়াত, সেখানে আমরা একেবারে সাদামাটা হয়ে যাই না, কারণ ওইটা আমাদের সংস্কৃতিতে নাই। গর্জিয়াস হয়ে যাওয়াই সংস্কৃতি। আবার দেখেন, আমরা খাওয়ার ব্যাপারেও আমাদের সংস্কৃতি আলাদা আছে। আমরা সকালে সাধারণত কি খাই? সকালে সাধারণত রুটি, অথবা মনে করেন যে খিচুড়ি, অথবা মনে করেন যে হালকা, অর্থাৎ আমি বলতে চাচ্ছি সকালে আমরা হালকা ধরনের খাবার খাই, দুপুরে অনেক ভারী খাবার খাই, আবার রাতে মোটামুটি ভারী খাবার খাই। এটা কিন্তু আমাদের খাওয়ার সংস্কৃতি। কেউ হাত দিয়ে তুলে ভাত খায়, কেউ আবার চামচ দিয়ে তুলে ভাত খায়। যে হাত দিয়ে তুলে ভাত খায় সেটা তার এক ধরনের সংস্কৃতি, যে চামচ দিয়ে তুলে ভাত খায় সেটা তার আরেক ধরনের সংস্কৃতি। অর্থাৎ আমরা যা করি যেভাবে করি, যা খাই যেভাবে খাই, যা বলি যেভাবে বলি, সবকিছুই সংস্কৃতি। আপনি আপনার বন্ধুর সঙ্গে যেভাবে কথা বলেন, আপনার টিচারের সঙ্গে সেভাবে কথা বলেন না। আপনার টিচারের সঙ্গে যেভাবে কথা বলেন, আপনার মা বাবার সঙ্গে সেভাবে কথা বলেন না, কারণ প্রত্যেকটার কালচার, সংস্কৃতি আলাদা আলাদা। এটাকেই বলা হচ্ছে সংস্কৃতি। আর সংস্কৃতির উন্নতি হলে, সংস্কৃতির উন্নত রূপ হচ্ছে সভ্যতা। আশা করি বোঝাতে পেরেছি হোয়াট ইজ সিভিলাইজেশন অ্যান্ড হোয়াট ইজ কালচার। কালচার হচ্ছে প্রাথমিক একটা কনসেপ্ট, আর এই কালচারের বৃহৎ একটা অংশের নাম হচ্ছে, বৃহৎ একটা পরিণতির নাম হচ্ছে সভ্যতা। তো পৃথিবীতে সভ্যতার আলোচনা করতে গেলে প্রথমে যে সভ্যতা নাম আসে সেটা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। আপনাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে, সভ্যতা থেকে বেশ কিন্তু প্রশ্ন আসে। হ্যাঁ, তো আপনাকে জিজ্ঞেস করবে পৃথিবীর প্রাচীনতম সভ্যতা কোনটি? অপশনে মেসোপটেমীয়, মিশরীয়, সুমেরীয়, আক্কাদীয়, সিন্ধু, এরকম থাকবে। আমরা এই সভ্যতাগুলোর নাম জেনেই বড় হয়েছি নিশ্চয়ই, কোনো না কোনো ক্লাসে আপনি অবশ্যই এগুলো পড়েছেন। তো সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। লেখা পিছনে থাক, আমি মুখে বলি, মন দিয়ে শোনেন, তাহলে অল্প সময়ের মধ্যে খুব ভালো বুঝতে পারবেন। আর যদি কেউ মনে করেন স্যার সরে দাঁড়ান, লেখাটাই পড়তে চাই, তাহলে তো আলাদা কথা, তাহলে আপনার আসলে এভাবে সিরিয়াসলি ক্লাস করার দরকার নেই, ক্লাস শেষে পিডিএফ পড়ে নিলেই হবে, ঠিক আছে? আর যারা মানে চান যে স্যার আপনার মুখে কথা শুনেই ভালো করে বুঝি, তার একটু মন দিয়ে শোনেন। পৃথিবীতে যত সভ্যতার নিদর্শন আমরা পেয়েছি ইতিহাসে, প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে, ঐতিহাসিকদের মানে মতে, মানে সবাই একমত হয়েছেন যে পৃথিবীর এখন পর্যন্ত আবিষ্কৃত সভ্যতার মধ্যে সবচেয়ে পুরাতন সভ্যতার নাম হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। মেসোপটেমিয়া, এটি একটি গ্রিক শব্দ, এর নাম হচ্ছে, এর অর্থ হচ্ছে, বাংলা হচ্ছে দুই নদীর মধ্যবর্তী স্থান। মনে করেন এইটা একটা নদী, এইটা একটা নদী, এটার নাম হচ্ছে টাইগ্রিস। এটার নাম কি?
টাইগ্রিস বা দজলা, যে নদীর নাম দজলা ওটাকে ইংরেজরা বলেছিল টাইগ্রিস, আর এই নদীটার নাম হচ্ছে ইউফ্রেটিস, ইউফ্রেটিস বা ফোরাত। দজলা এবং ফোরাত অথবা টাইগ্রিস বা ইউফ্রেটিস এটা কি দুটা আলাদা আলাদা নদী। এবার দুই নদীর মধ্যবর্তী এই যে জায়গা, এই যে জায়গাটা এটাকে বলা হচ্ছে মেসোপটেমিয়া, মেসোপটেমিয়া, ঠিক আছে। মেসোপটেমিয়া মানে কি তাহলে দুই নদীর মধ্যবর্তী স্থান, অর্থাৎ টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মাঝখানে যে সভ্যতা গড়ে উঠেছিল তাকে বলা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা, এবং ঐতিহাসিকদের মতে মেসোপটেমীয় সভ্যতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা। এবার মেসোপটেমিয়া একক কোনো সভ্যতার নাম নয়, মোট 4টি সভ্যতাকে একসঙ্গে বলা হয় মেসোপটেমীয় সভ্যতা। অ্যাকচুয়ালি মেসোপটেমিয়া নামে একক কোনো সভ্যতা পৃথিবীর ইতিহাসে নেই। তাহলে 4টি সভ্যতাকে একসাথে একটা প্যাকেজ, সভ্যতার 4টি সভ্যতার একটা প্যাকেজকে বলা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা, অর্থাৎ এই 4টি সভ্যতাই এই মেসোপটেমিয়া অঞ্চলে গড়ে উঠেছিল। অ্যাকচুয়ালি মেসোপটেমিয়া একটা অঞ্চলের নাম, অঞ্চল। মেসোপটেমিয়া কিসের নাম? একটা অঞ্চলের নাম, কোনো সভ্যতার নাম নয়, কিন্তু আমরা বলি মেসোপটেমিয়া সভ্যতা কারণ মেসোপটেমিয়া অঞ্চলে গড়ে উঠেছিল। এবার কোন 4টি সভ্যতা মেসোপটেমিয়া অঞ্চলে গড়েছিল? 1 সুমেরীয়, 2 ব্যাবিলনীয়, অ্যাসিরীয় এবং ক্যালদীয়। এই 4টি সভ্যতা একসঙ্গে গড়ে উঠেছিল এই এলাকাতে, এই জন্য এটাকে বলা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। এবার দেখেন তো মেসোপটেমীয় সভ্যতার মধ্যে প্রথম সভ্যতা কোনটি? সুমেরীয় সভ্যতা। দ্বিতীয় কোনটি? ব্যাবিলনি। এভাবেই প্রশ্ন আসতে পারে যে মেসোপটেমিয়া সভ্যতা প্রথম সভ্যতা কোনটি, মেসোপটেমীয় সভ্যতার দ্বিতীয় কোনটি, তৃতীয় কোনটি বা সর্বশেষ মেসোপটেমীয় সভ্যতা কোনটি। তাহলে এই 4টি সিরিয়াল আপনাকে মনে রাখতে হবে। হ্যাঁ, সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয় অ্যান্ড ক্যালদীয়। এই মেসোপটেমীয় সভ্যতা ঐতিহাসিকদের মতে যীশু খ্রিস্টের জন্মেরও 5000 বছর আগে সৃষ্টি হয়েছিল বা গড়ে উঠেছিল বলে মনে করা হয়। আবার মিশরীয় সভ্যতাও প্রায় কাছাকাছি। তো আমরা একটু ভিতরে যাই, এই 4টা সভ্যতা সম্পর্কে জেনে নিই। প্রথমেই সুমেরীয় সভ্যতা সম্পর্কে আমরা জেনে নিব। সভ্যতা থেকে মূল যে প্রশ্নটি আসে যে সভ্যতাটি কখন কোথায় গড়ে উঠেছিল, ওই সময়ের সুমেরীয় সভ্যতা বর্তমান বিশ্বের কোথায় ছিল, ওই সময়ের ব্যাবিলনীয় সভ্যতা বর্তমান বিশ্বের কোথায় গড়ে উঠেছিল, কোথায়, এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এদের অবদান কি, সভ্যতায় তারা আসলে আমাদের বর্তমান পৃথিবী তাদের কাছে কেন ঋণী, কি আবিষ্কার করেছিল তারা। কেউ চাকা আবিষ্কার করেছে, কেউ আগুন আবিষ্কার করেছে, কেউ বৃত্তকে 360 ডিগ্রি কোণে ভাগ করেছে, কেউ একটা দিনকে 24 ঘন্টায় ভাগ করেছে। এই যে আমরা এখন 24 ঘন্টায় দিন, 7 দিনে এক সপ্তাহ, 30 দিনে এক মাস, 12 মাসে এক বছর, 365 দিনে এক বছর, এই হিসাবগুলো করি, এগুলো একদিনে সৃষ্টি হয়নি, টুস করে আকাশ থেকেও পড়েনি। এই ব্যাপারগুলো সভ্যতার মাধ্যমে, মানুষের মাধ্যমে, আবিষ্কারের মাধ্যমে এসেছে। আমরা যে কৃষিকাজ করি, আমরা যে শিল্পে অর্থনীতি গড়ি, এগুলো কিন্তু একদিনে আসেনি, কোনো না কোনো সভ্যতার মানুষ এগুলো আবিষ্কার করেছিল, সৃষ্টি করেছিল, এর মাধ্যমে আসলে বর্তমান আধুনিক বিশ্ব গড়ে উঠেছে। তো মূল জায়গা, ফোকাসের জায়গাটা কি, ওই সভ্যতাটা বর্তমান বিশ্বের কোথায় গড়ে উঠেছিল আর এদের সভ্যতায় অবদানটা বা কি, আর ক্ষেত্র বিশেষে কতদিন আগে গড়ে উঠেছিল সময়টাও আসতে পারে। তো আমরা একটু জেনে নিই। দেখেন মেসোপটেমীয় যে 4টি সভ্যতা ছিল তার মধ্যে প্রাচীনতম সভ্যতা হচ্ছে আমাদের সুমেরীয় সভ্যতা। সুমের নামক একটি জাতি এই মেসোপটেমিয়ার এলামের পাহাড়ি অঞ্চলে বসবাস করত। মেসোপটেমিয়া মানে কি বললাম? দুই নদীর মধ্যবর্তী স্থান। এই দুই নদী টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী স্থানে মেসোপটেমিয়া অঞ্চলে এলাম নামক পাহাড়ি একটা অঞ্চল ছিল। এই অঞ্চলে সুমের নামক একটি জাতি বসবাস করত। এই সুমের জাতির মাধ্যমে গড়ে ওঠা সভ্যতার নামই হচ্ছে সুমেরীয় সভ্যতা। এটি বর্তমানে ইরাকে অবস্থিত, বর্তমান বিশ্বের ইরাকে অবস্থিত, এটি আপনাকে মনে রাখতে হবে। এখান থেকে এই 3টি কিন্তু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে। সুমেরীয় সভ্যতা, মেসোপটেমীয় অন্তর্ভুক্ত সবচেয়ে প্রাচীনতম বা প্রথম সভ্যতা কোনটি, সুমেররা কোথায় বসবাস করত,
সুমেরীয় সভ্যতা বর্তমান বিশ্বের কোথায় গড়ে উঠেছিল? ইরাকে। আচ্ছা, এবার দেখি সভ্যতায় এই সুমেরীয়দের অবদানটা কি ছিল, তারা কি করেছিল বিশ্বের জন্য। কিউনিফর্ম নামক লিপি লিখন পদ্ধতির আবিষ্কার করেছিল সুমেরীয়রা। এখানে এই যে ছবি দেখতে পাচ্ছেন, এখানে কিছু আঁকিবুকি দেখতে পাচ্ছেন, এটা আসলে সুমেরীয়দের বর্ণ লিখন পদ্ধতি। তারা এই বর্ণগুলোর মাধ্যমে লিখত, মনের ভাব প্রকাশ করত। তার মানে লেখাপড়া আজকের নয়, বহু প্রাচীন কাল থেকে চালু আছে। তো সুমেরীয়রা যে লিখন পদ্ধতি আবিষ্কার করলো, ওই লিখন পদ্ধতির নাম হচ্ছে কিউনিফর্ম। কি নাম? কিউনিফর্ম। এটা মনে রাখতে হবে। আপনাকে জিজ্ঞেস করবে কিউনিফর্ম লিপির উদ্ভাবক কারা, অথবা সুমেরীয়রা যে লিখন পদ্ধতির আবিষ্কার করেছিল তার নাম কি। কিউনিফর্ম হচ্ছে একটি বর্ণভিত্তিক লিখন পদ্ধতি যেখানে 39টি বর্ণ ছিল। আমাদের বাংলায় বর্ণমালার সংখ্যা কয়টি? মানে বর্ণমালা তো একটি, কিন্তু বর্ণের সংখ্যা কয়টি? ইংরেজিতে বর্ণ, লেটার বা অ্যালফাবেট কয়টি? এটা নিশ্চয়ই জানেন। তাহলে সুমেরীয়রা কিউনিফর্ম নামে যে লিখন পদ্ধতি আবিষ্কার করেছিল, সেখানে তাদের 39টি বর্ণ ছিল। এটি একটি অক্ষরভিত্তিক লিখন পদ্ধতি। আগেই বললাম, গিলগামেশ নামক একটি মহাকাব্য লেখা হয়েছিল, যেটি এই কিউনিফর্ম লিপিতে লেখা হয়েছিল। আপনাকে পরীক্ষা জিজ্ঞেস করবে গিলগামেশ কোন লিখন পদ্ধতিতে লেখা, অথবা কিউনিফর্ম লিপিতে লেখা বিশ্বের প্রথম মহাকাব্য কোনটি? গিলগামেশ। তারা পাটিগণিতে গুণ করার পদ্ধতি আবিষ্কার করেছিল। এই যে এখন আপনারা পাটিগণিত করেন, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মুখস্থ করেন, আরো অন্যান্য কাজ করেন, অঙ্ক করেন, তো এই পাটিগণিতে গুণ করার পদ্ধতি আবিষ্কার প্রথম করেছিল এই সুমেরীয়রা। সুমেরীয়রা তাদের সভ্যতায় সবচেয়ে বড় অবদান ছিল চাকার আবিষ্কার। একটু চিন্তা করেন তো, চাকা যদি না থাকতো, এই যে দ্রুতগতির বিশ্ব, আমরা মুহূর্তেই এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারি কিসের মাধ্যমে? চাকার মাধ্যমে। দেখেন, চাকা যদি না থাকতো তাহলে বিমানও আবিষ্কার হতো না। স্থলপথে যে গাড়িগুলো যায় চাকার উপর দিয়েই তো যায়। আপনি রিক্সা, ভ্যান, সাইকেল, মোটরসাইকেল, বাস, ট্রাক যাই বলেন না কেন, চাকার উপর দিয়ে চলে। বিমান ওড়ার সময় চাকার উপর দিয়ে রানওয়েতে চলে। সো চাকার আবিষ্কার প্রথম করেছিল সুমেরীয়রা, এবং এটি সভ্যতায় তাদের সবচেয়ে বড় আবিষ্কার। তারা দেখেন ইউনিফর্ম লিপি আবিষ্কার করেছিল, গিলগামেশ নামক মহাকাব্য লিখেছিল, তারপরে তারা পাটিগণিতে গুণ করার পদ্ধতি আবিষ্কার করেছিল, আরো তারা কৃষিতে সেচ দেওয়ার পদ্ধতি আবিষ্কার করেছিল, তারা জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকার আবিষ্কার করেছিল। এত কিছুর পরেও তাদের সবচেয়ে বড় আবিষ্কার কোনটি? চাকা। ঠিক আছে, এভাবেই পরীক্ষায় প্রশ্ন আসবে। সুমেরীয়রা ধর্ম মানত এবং তাদের ধর্মীয় মন্দিরের নাম ছিল জিগুরাত। জিগুরাত কাদের ধর্ম মন্দির বা উপাসনালয়? পরীক্ষা এভাবে আসবে। তার মানে আমার এই স্লাইডে যে কয়েকটা লাইন আছে, এই লাইনের একটি লাইনও আপনি বাদ দিতে পারবেন না, সবগুলো পড়তে হবে। পরেরটাতে যাব, ব্যাবিলনীয় সভ্যতা। ব্যাবিলনীয় সভ্যতা হচ্ছে সুমেরীয় সভ্যতার মেসোপটেমীয় সভ্যতার দ্বিতীয় সভ্যতা, এবং এই ব্যাবিলনও বর্তমান ইরাকে অবস্থিত। এই ব্যাবিলনীয় সভ্যতার স্থপতি ছিলেন অ্যামোরাইট নেতা হাম্মুরাবি। হাম্মুরাবির আইন, দ্য কোড অফ হাম্মুরাবি, নিশ্চয়ই নাম শুনেছেন। হাম্মুরাবি ছিলেন ব্যাবিলনীয় সভ্যতার প্রতিষ্ঠাতা। ঠিক আছে, এবং তিনি পৃথিবীর ইতিহাসে প্রথম রাজা বা শাসক যিনি আইন প্রণয়ন করেছিলেন। এর আগে আইন কোনো রাজা, কোনো শাসক প্রণয়ন করেছিলেন বলে ইতিহাসে প্রমাণ পাওয়া যায় না। ইতিহাসের প্রমাণ অনুযায়ী হাম্মুরাবি প্রথম রাজা যিনি আইন প্রণয়ন করেছিলেন এবং পাথরে সেটা খোদাই করে রেখেছিলেন, এবং তাকে বলা হয় দ্য কোড অফ হাম্মুরাবি। হাম্মুরাবির শাসনকে বলা হয় ওই সময়ের স্বর্ণযুগ। সর্বপ্রথম পঞ্জিকার চালু হয়েছিল ব্যাবিলনীয় সভ্যতাতেই। পঞ্জিকা মানে কি? ক্যালেন্ডারের চালু হয়েছিল প্রথমেই ব্যাবিলনীয় সভ্যতা। ব্যাবিলনীয়দের ধর্মদেবতার নাম ছিল মারডক। আর প্রাচীনতম মানচিত্র, বিশ্বের প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয়েছে ব্যাবিলনের গাথুর নামক শহরে। ব্যাবিলনীয় সভ্যতার একটা শহরের নাম ছিল গাথুর, পাহাড়ি একটা শহর বর্তমানে। এই গাথুর শহরে পৃথিবীর মানচিত্র আঁকা হয়েছে, এবং ধারণা করা হয় যে এটি পৃথিবীর প্রথম মানচিত্র যারা মানুষ এঁকেছিল যেটাকে। আর ছবিতে যেটা দেখতে পাচ্ছেন, এটা এআই দিয়ে তৈরি ব্যাবিলনীয় সভ্যতার একটি চিত্র মাত্র। আচ্ছা, আমরা এর পরের সভ্যতাতে যাব, অ্যাসিরীয় সভ্যতা।
অ্যাসিরীয় সভ্যতা মেসোপটেমীয় অঞ্চলে গড়ে ওঠা আরেকটি অন্যতম বড় সভ্যতা। এটা খ্রিস্টপূর্ব 2500 অব্দে গড়ে উঠেছিল। অ্যাসিরীয়দের রাজধানীর নাম ছিল আশুর বা নিনিভ। মনে রাখবেন এই কথাটা। অ্যাসিরীয়রা তারা জাতিতে সেমেটিক ছিল। শামের পুত্রদের বলা হয় সেমেটিক, আর হামের পুত্রদের বলা হয় হেমেটিক। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামের পুত্র মানে শাম আর হাম ছিল। আমার এখানে ভুলও হতে পারে। তো শাম আর হাম দুই ভাই ছিল। তাদের মধ্যে শামের পুত্রদের বলা হয় সেমেটিক আর হামের পুত্রদের বলা হয় হেমেটিক। এই হাম কিন্তু রোগ হাম নয়। আচ্ছা, ইতিহাসে অ্যাসিরীয়রা সামরিক রাষ্ট্র হিসেবে পরিচিত। এর আগে আমরা যে সভ্যতাগুলো দেখলাম, যে রাষ্ট্রগুলো দেখলাম, তাদের কারো ওই রকম সামরিক শক্তি বা সামরিক শক্তির উপরে টিকে ছিল বলে প্রমাণ পাওয়া যায় না। অ্যাসিরীয়রাই প্রথম সভ্যতা ইতিহাসে যারা ডিফেন্স সিস্টেম অনেক ভালো ছিল এবং সামরিক মানে এই যে যুদ্ধ করে রাজ্য জয় করা এবং রাজ্য টিকিয়ে রাখায় পারদর্শী ছিল। এই অ্যাসিরীয়রাই সর্বপ্রথম লোহার অস্ত্রের ব্যবহার করে বলে প্রমাণ পাওয়া যায়। পৃথিবীর ইতিহাসে অ্যাসিরীয়রা তারা প্রথম গোলন্দাজ বাহিনী ব্যবহার করেছিল। তার মানে বুঝতেই পারছেন, তারা যেহেতু সামরিক রাষ্ট্র স্থাপন করেছিল, সুতরাং তারা লোহার সহ বিভিন্ন আধুনিক ওই সময়ের আধুনিক যুদ্ধাস্ত্র ব্যবহার করত। তাদের গোলন্দাজ, গোলা মারা, গোলা মানে কি বোমা বর্তমান বিশ্বের, এই গোলন্দাজ বাহিনী তাদেরই প্রথম ছিল। পৃথিবীর পৃথিবীর এই যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, আমরা পৃথিবীর অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ পড়ি না ভূগোলে, এই অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে পৃথিবীকে ভাগ করেছিল প্রথমে অ্যাসিরীয়রাই। আচ্ছা, বৃত্তের পরিধি 360 ডিগ্রি। এই যে আমি একটা বৃত্ত আঁকালাম, এইটার পরিধি কত? 360 ডিগ্রি। এই কোণটার মান 360 ডিগ্রি। পৃথিবীকে বা বৃত্তকে 360 ডিগ্রি কোণে প্রথম ভাগ করেছিল এই অ্যাসিরীয়রাই। ঠিক আছে, আমরা পরের সভ্যতায় যাব, সেটি হচ্ছে ক্যালডীয় সভ্যতা। ক্যালডীয় সভ্যতাকে বলা হয় নিউ ব্যাবিলনীয় সভ্যতা। অর্থাৎ ব্যাবিলনীয় সভ্যতা যেটা আমরা পড়লাম, ওই ব্যাবিলনীয় সভ্যতারই ধ্বংসস্তূপের উপর গড়ে উঠেছিল ক্যালডীয় সভ্যতা, যাকে বলা হচ্ছে নিউ ব্যাবিলনীয় সভ্যতা। এটিও তাহলে একই মানে স্বাভাবিকভাবেই বর্তমান ইরাকে অবস্থিত হবে। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান হচ্ছে নতুন ব্যাবিলন বা ক্যালডীয় সভ্যতার সবচেয়ে চমকপ্রদ বিষয়। রাজা নেবুচাঁদনেজার তার স্ত্রীকে, তার রানীকে খুশি করার জন্য ঝুলন্ত উদ্যান নির্মাণ করেছিলেন, যার মানে কোনো চিহ্ন বর্তমান বিশ্বে নেই। তবে ঐতিহাসিকরা কল্পনা করেছেন অনেকটা এরকম ছিল, মানে ওইটা দেখতে এমন সুন্দর ছিল যেন দেখলে মনে হয় যে বাগানটি আকাশের সঙ্গে ঝুলে আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি সেটা ঝুলা মানে ঝুলছিল না, সেটার গঠন এমন ছিল যেন মনে হয় ঝুলে আছে, অথবা এত সুন্দর ছিল যে এটাকে ঝাড়বাতির মতো দেখাতো রাতে। এই জন্য একে বলা হয় ঝুলন্ত উদ্যান। তাহলে কোন সম্রাট নির্মাণ করেছিলেন? রাজা নেবুচাঁদনেজার। প্রত্যেকটা দিনকে তারা 12 জোড়া ঘন্টায় ভাগ করেছিল এবং সপ্তাহকে 7টা দিনে ভাগ করেছিল। ক্যালডীয়দের দেবতার নাম ছিল জুপিটর। আর ধাতব মুদ্রার প্রথম প্রচলন করেছিল এই ক্যালডীয় সভ্যতার লোকজন। এই যে এখনো কিন্তু আমাদের ধাতব মুদ্রা আছে, 1 টাকা 2 টাকা 5 টাকার কয়েন, এরকম ধাতব মুদ্রা প্রথম চালু করেছিল ক্যালডীয় সভ্যতার লোকজন। আচ্ছা, এরপরে আমরা দেখব, আমরা কিন্তু মেসোপটেমীয় সভ্যতা পড়লাম। মেসোপটেমীয় অঞ্চলে গড়ে ওঠা 4টি সভ্যতা এতক্ষণে পড়লাম। এবার আমরা মিশরীয় সভ্যতা পড়ব। অনেকেই মানে সভ্যতা বলতে মিশরীয় মানে সভ্যতা নামটা শুনলেই আমাদের মনে, আমার তো এটা হয় যে সভ্যতা এই শব্দটা শোনা মাত্রই একটি নামই মাথায় আসে প্রথম, সেটা হচ্ছে মিশরীয় সভ্যতা। এবং মিশরীয় সভ্যতার কথা মাথায় আসলে প্রথমেই যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে পিরামিডের ছবি, তাই না? মিশরের পিরামিড। তো মিশরীয় সভ্যতা পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা। যদি আচ্ছা আপনি বলেন তো, সভ্যতা শব্দটা শুনলে আমার যেমন মিশরীয় সভ্যতা, পিরামিড আমার মাথায় আসে, আমার চোখের সামনে ভাসে, আপনার কি এমন হয়? বা অন্য কোনো সভ্যতার কথা মাথায় আসে কিনা? হতে পারে আপনার মেসোপটেমীয়, সিন্ধু, হিব্রু অন্য কোনো সভ্যতার কথা মনে পড়ে, তাও হতে পারে, একটু লিখে জানান। আচ্ছা, আর আরেকটা কথা বলবো যে আমরা যদি পরীক্ষায় এমন প্রশ্ন আসে যে পৃথিবীর প্রাচীনতম সভ্যতা কোনটা, তাহলে অপশনে যদি মেসোপটেমিয়া থাকে তাহলে অবশ্যই মেসোপটেমীয় সভ্যতাকে অ্যান্সার করব। যদি কোনো কারণে মেসোপটেমীয় সভ্যতা না থাকে তাহলে অবশ্যই মিশরীয় অ্যান্সার করব। ঠিক আছে,
কারণ মেসোপটেমীয় এবং মিশরীয় দুটাই প্রায় 5000 খ্রিস্টপূর্বাব্দে গড়ে উঠেছিল। তো মিশরীয় সভ্যতার পটভূমিটা দেখি একটু। 5000 থেকে 3200 অব্দ খ্রিস্টপূর্বাব্দ, এই সময়টাকে মিশরে বলা হতো প্রাক রাজবংশীয় যুগ। অর্থাৎ খ্রিস্টপূর্ব 5000 থেকে, আমি এডি আর বিসি আপনাদের একদিন ক্লাসে বুঝিয়েছি, খ্রিস্টপূর্ব 5000 থেকে 3200 অব্দ পর্যন্ত এই সময়ে মিশরে কোনো কেন্দ্রীয় শাসন ছিল না। এই সময়টাকে বলা হচ্ছে প্রাক রাজবংশীয় যুগ। এরপরে খ্রিস্টপূর্ব 3200 অব্দে রাজা মেনেস নামক একজন রাজা সমগ্র মিশরকে, মিশরের ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলোকে একত্রিত করে মিশরীয় রাজ্য প্রতিষ্ঠা করেন। আমি আরেকবার বলি, প্রাচীন মিশর 5000 অব্দ থেকে 3200 অব্দ পর্যন্ত কোনো রাজবংশ ছিল না, প্রমাণ পাওয়া যায় না। তখন মিশরে ছিল ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র গোত্রে রাজ্যে বিভক্ত, এবং এই ছোট ছোট গোত্র ক্ষুদ্র রাজ্যগুলোকে বলা হতো নোম। ঠিক আছে, কি বলা হতো? নোম। এবার এই নোমগুলোকে একত্রিত করেন মেনেস নামক একজন রাজা, একজন ব্যক্তি সমগ্র নোমকে একত্রিত করে মিশরীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। যেমন বাংলার ইতিহাস পড়তে গিয়ে আমরা দেখেছি যে সমগ্র বাংলাকে একত্রিত করেন শামসুদ্দিন ইলিয়াস শাহ, তাই না? ঠিক একইভাবে সমগ্র মিশরের নোমগুলোকে একত্রিত করে রাজা মেনেস প্রথম মিশরীয় রাজবংশ বা মিশর রাজ্য প্রতিষ্ঠা করেন। তো তাদের ধর্মের বিষয়টা একটু দেখবো, তারপরে আসলে একের পর এক তাদের রাজবংশীয় শাসন চলতে থাকে। মিশরীয় যারা শাসক, যারা রাজা, তাদেরকে ফারাও বলা হয়, সেটাও আমরা জানি। আমরা নিশ্চয়ই অন্তত জুমার নামাজের খুতবায় গিয়ে হুজুরদের মুখে শুনেছি ফেরাউন নামটা শুনেছি, তাই না? ফেরাউন। তো ফেরাউন, ধর্মীয় দৃষ্টিতে তাকে ফেরাউন বলা হয়, কিন্তু ঐতিহাসিকরা বলছে এই ফেরাউন বা ফারাও এটি মিশরের সম্রাট বা রাজাদের পদবী। যেমন মুঘলদের বলা হতো সম্রাট, ঠিক আছে? এভাবে তাদের মানে পদবীর নাম হচ্ছে ফারাও। তো যে ফেরাউনের ঘটনা কোরআনে উল্লেখ করা হয়েছে, যে ফেরাউনের লাশ মমি করে রাখা হয়েছে, তার নাম কিন্তু দ্বিতীয় রামিসাস। ঠিক আছে, এটাও পরীক্ষায় আসে যে ফেরাউন বলতে আসলে কাকে বোঝানো হয়, দ্বিতীয় রামিসাসকে। তো যাই হোক, ধর্মের দিকটা তাদের দেখি। সর্বপ্রথম ঈশ্বরের ধারণা দেন রাজা আমেনহোটেপ ইখনাটন নামক একজন রাজা। আমেনহোটেপ ইখনাটন যতদিন না রাজা হয়েছেন তার আগে মিশরে বহু ঈশ্বরের পূজা করত মিশরীয় লোকজন। এই আমেনহোটেপ, তার মূল নাম হচ্ছে আমেনহোটেপ। এই আমেনহোটেপ যখন ক্ষমতায় আসেন তখন তিনি একেশ্বরবাদী একটি ধর্মের প্রচলন করেন। তিনি বলেন যে সূর্যই একমাত্র দেবতা, সূর্যের চেয়ে বড় বা সূর্যের চেয়ে ভিন্ন আর কোনো দেবতা নেই, এবং এই সূর্য দেবতার নাম হচ্ছে এটন। সূর্য দেবতার নাম কি? নাম দিলেন এটন। ঠিক আছে, তো এই এটন হচ্ছেন সূর্য দেবতার নাম, এবং ঘোষণা করে দিলেন আজ থেকে সবাই এই একমাত্র ঈশ্বর সূর্যকেই পূজা করবে। আর আমি নিজে এই এটনের দাস হিসেবে নিজেকে ইখনাটন হিসেবে ঘোষণা করলাম। ইখনাটন মানে হচ্ছে এটনের দাস বা সূর্য দেবতার দাস। এরই মাধ্যমে মিশরে একেশ্বরবাদী ধর্মের প্রচলন হয়, যদিও তাদের ঈশ্বর ছিল সূর্য। আচ্ছা, এরপর মিশরীয়দের অবদান পড়ছি আমরা। আসলে স্থাপত্য শিল্পে মিশরীয়দের অবদান কি সেটা আমরা সবাই জানি। মেনলি দুইটা স্থাপত্যকে আমরা চিনি, একটি হচ্ছে পিরামিড আর একটা হচ্ছে স্ফিংস। পিরামিড অনেকগুলো আছে, একটাই নাই, পিরামিড মিশরে অনেকগুলো আছে। তার মধ্যে সবচেয়ে বড় যে পিরামিড আমরা যাকে সবচেয়ে বেশি দেখি সেটা হচ্ছে ফারাও খুফুর পিরামিড। মানে অনেকগুলো ফারাও বা ফেরাউন ছিলেন, তার মধ্যে খুফু খুফু নামক যেই ফেরাউন ছিলেন, এই যে জাস্ট খুফু, এই এতটুকু তার নাম। তো খুফু নামক যেই ফেরাউন ছিলেন তিনি যে পিরামিডটি নির্মাণ করেছিলেন এটি সবচেয়ে বড়। এটি 1300 বর্গ একর জায়গা জুড়ে রয়েছে এবং 450 ফুট উঁচু। এবং এই পিরামিডগুলো মূলত তাদের সমাধিক্ষেত্র হিসেবে ব্যবহার করা হতো। এর পরের স্থাপত্য হচ্ছে স্ফিংস মূর্তি। এটি বিশাল আকৃতির পাথর কেটে তৈরি করেছিল তারা, যা এখন পর্যন্ত অক্ষত প্রায়। এর দেহ ছিল সিংহের মতো আর মাথাটা ছিল ফারাও বা ফেরাউনদের মতো। এটি মূলত ফারাও বা ফেরাউনদের শৌর্য বীর্য বা শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবে নির্মিত হয়েছিল। এখান থেকে প্রশ্ন আসবে পিরামিড কোথায় অবস্থিত, সবচেয়ে বড় পিরামিড কোনটি, তার আয়তন উচ্চতা কত,
আবার স্ফিংস কি, এটা কারা নির্মাণ করেছিল, স্ফিংস কিসের প্রতীক হিসেবে নির্মিত হয়েছিল, এভাবে প্রশ্নগুলো সাধারণত এসে থাকে। এরপরে হচ্ছে তাদের লিখন পদ্ধতি। কাদের? মিশরীয়দের লিখন পদ্ধতি। সভ্যতায় মিশরীয়দের অন্যতম বড় অবদান হচ্ছে হায়ারোগ্লিফিক নামক লিখন পদ্ধতি আবিষ্কার করা। এই লিখন পদ্ধতি ছিল চিত্রভিত্তিক এবং প্যাপিরাস নামক এক ধরনের নলখাগড়ার গাছ থেকে, এই যে এইটা আপনারা চিনেন কিনা, বর্তমান বিশ্বেও কিন্তু এই গাছটা আছে, খালে বিলে ঝিলে দেখা যায় এই গাছটা। হ্যাঁ, তো এই প্যাপিরাস নামক এক ধরনের ঘাস থেকে তারা কাগজ তৈরির পদ্ধতি আবিষ্কার করেছিল। এই কাগজে তারা লিখতো, যেই পদ্ধতিতে লিখতো আমরা কিউনিফর্ম দেখলাম সুমেরীয়দের লিখন পদ্ধতির নাম, আর এখানে মিশরীয়দের যে লিখন পদ্ধতি তার নাম হচ্ছে হায়ারোগ্লিফিক। আপনাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কি, অথবা হায়ারোগ্লিফিক কাদের লিখন পদ্ধতি। হায়ারোগ্লিফিক কি ধরনের লিখন পদ্ধতি? এটা চিত্রভিত্তিক মানে ছবির মতো, আর কিউনিফর্ম ছিল বর্ণভিত্তিক মানে লেটার, আমরা বর্তমানে যেভাবে লিখি। এখন চিত্রভিত্তিক কেমন দেখেন, এইখানে আমি হায়ারোগ্লিফিকের একটা ছবি রেখেছি, এখানে পাখি, পতাকা, বিভিন্ন মুকুট বা বিভিন্ন সিম্বল দিয়ে আসলে লেখা হয়েছে। বর্তমানে আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে যে ইমোজি ব্যবহার করি, কেউ একটা হাসির কথা বলেছে, আমরা হাহা ইমোজি দিই। হাহা ইমোজি দেওয়ার মাধ্যমে, জাস্ট এই একটা ইমোজি দেওয়ার মাধ্যমেই আমরা বোঝাতে পারি যে আমার প্রচন্ড হাসি পেয়েছে বা আমি তোমার কথা শুনে হাসলাম। কেউ দুঃখের কোনো পোস্ট দিলে আমরা স্যাড রিয়াকশন দিই, এই একটা রিয়াকশন মানে ইমোজির মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। আবার লাভ রিয়াক্ট দিই, লাইক দিই, এগুলো কি চিত্রভিত্তিক। বর্তমান ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়ায় আমরা যে ইমোজি ব্যবহার করি, এর আইডিয়াটা মূলত এই হায়ারোগ্লিফিক থেকেই এসেছে। আপনারা কি জানতেন সেটা? হয়তো অনেকেই জানতেন না। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে স্যার পিরামিড ও স্ফিংস কথা আসে মানে, আপনার প্রশ্ন বুঝিনি শাহরিয়ার হোসাইন। আচ্ছা, তাহলে এই হায়ারোগ্লিফিক হচ্ছে চিত্রভিত্তিক লিখন পদ্ধতি, মনে রাখবেন। বিজ্ঞান, তারা বিজ্ঞানে অভূতপূর্ব মানে কৃতিত্ব দেখিয়েছে। তারা সর্বপ্রথম 30 দিনে যে 1 মাস হবে সেটা নির্ধারণ করেছিল, 12 মাসে 1 বছর হবে। এই গণনা রীতি মিশরীয়রাই আবিষ্কার করেছিল। এবং বিজ্ঞানের ক্ষেত্রে তারা মমি তৈরির যে পদ্ধতি আবিষ্কার করেছিল, যা আধুনিক বিজ্ঞানের কাছেও বিস্ময়। এই যে মমি, মানুষের মৃতদেহ সংরক্ষণ করার পদ্ধতির নাম হচ্ছে মমি। এই মিশরীয়রা বিজ্ঞানের ক্ষেত্রে এত উন্নত ছিল যে মমি তৈরি করতে তারা সক্ষম হয়েছিল। আচ্ছা, এরপরে আমরা আরেকটু সামনে যাই। মিশরীয় সভ্যতা শেষ করে ফেললাম, আমরা ফিনিশীয় সভ্যতায় যাব। অনেকগুলো সভ্যতা আসলে পড়তে হবে, সভ্যতার উপরে জাস্ট এই একটা ক্লাসই নিব, এর পরের কোনো ক্লাসে সভ্যতা নিয়ে আলোচনা করব না, ঠিক আছে? সো আমি যা পড়াচ্ছি এইগুলো অবশ্যই পড়বেন, আর সম্ভব হলে বই থেকে আরেকটু বিস্তারিত প্রশ্ন সহ পড়ে নেবেন, তাহলে খুবই ভালো হবে। ফিনিশীয় সভ্যতা, ফিনিশীয় সভ্যতা গড়ে উঠেছিল বর্তমান বিশ্বের লেবাননে। এই ফিনিশীয়রা তারা লিখন পদ্ধতি আবিষ্কার করেছিল। তার মানে ব্যঞ্জন বর্ণ, বর্তমান বিশ্বে আমাদের বাংলা ভাষাতে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আছে, তাই না? ক, খ, গ, ঘ, ঙ এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ, আর স্বরেয়, স্বরে আর হ্রস্বই দীর্ঘই এগুলো হচ্ছে স্বরবর্ণ। তো এই ব্যঞ্জন বর্ণ আবিষ্কার করেছিল ফিনিশীয় সভ্যতার লোকজন, এবং তাদের ব্যঞ্জন বর্ণের সংখ্যা ছিল 22টি, মনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, তারা ব্যবসা বাণিজ্য করত এবং নৌকা তৈরিতে তারা পারদর্শী ছিল। দেখেন তো লেবাননের অবস্থান কোথায় বর্তমানে? লেবাননের অবস্থান ভূমধ্য সাগরের তীরে। সো যেহেতু এই সভ্যতা গড়ে উঠেছিল ভূমধ্য সাগরের তীরে, সুতরাং সাগরে ভাসার জন্য তারা বিশাল বিশাল জাহাজ বা নৌকা তৈরি করতে পারদর্শী ছিল বা সক্ষম ছিল। এই হচ্ছে ফিনিশীয় সভ্যতা থেকে জাস্ট এই 3টা তথ্য পড়বেন তাহলেই চলবে। আর ফিনিশীয়দের যে বর্ণমালার কথা বললাম, এটি হচ্ছে ফিনিশীয়দের সেই 22টি ব্যঞ্জন বর্ণ। এরপরে আমরা যাব পারসিক সভ্যতা। আমি একটু আগে বলেছি ক্লাসের শুরুতেই, পারস্য মানে বর্তমান ইরান। তো যদি বলা হয় পারসিক সভ্যতা কোথায় গড়ে উঠেছিল, তাহলে আনসার দেব আমরা বর্তমান ইরানে। হ্যাঁ, আচ্ছা, বলছেন স্যার পিরামিডগুলো কিভাবে বহন করে এত
উপরে তুললো। দেখেন এটা নিয়ে আলোচনা করে কোনো কুল কিনারা পাওয়া যাবে না। এটা পিরামিডের যে পাথরগুলো, বিশাল বিশাল পাথরগুলো দিয়ে পিরামিড তৈরি করা হয়েছে, এটা কিভাবে সংগ্রহ করা হয়েছে, কিভাবে তোলা হয়েছে, কোন পদ্ধতিতে এভাবে নিখুঁতভাবে একটির সাথে আরেকটি জোড়া লাগানো হয়েছে, ইন্টারলক দেওয়া হয়েছে, এটা আসলে এখন পর্যন্ত কোনো স্থপতি, কোনো বিজ্ঞানী সঠিকভাবে তথ্য দিতে পারেন নাই। যেহেতু তারাই পারেন নাই, সুতরাং আমি ক্লাসে, এই সংক্ষিপ্ত ক্লাসে ওটি আলোচনা করে শেষ করতে পারবো না। সো ওইদিকে না যায়, যেভাবেই হোক তারা তৈরি করেছে। আপনার চাকরির পরীক্ষা ওটা আসবে না যে কিভাবে তারা তুললো। হ্যাঁ, জানার আগ্রহ থেকে আপনি বিস্তর গবেষণা করতে পারেন, বিভিন্ন বই পড়তে পারেন, জার্নাল পড়তে পারেন। এই পিরামিডের উপরে অসংখ্য জার্নাল আছে, ইন্টারন্যাশনাল জার্নাল আছে, লেখা আছে, রিপোর্ট আছে, একটু গুগল করেন পেয়ে যাবেন। হ্যাঁ, তবে সঠিক তথ্য, বিভিন্নজন বিভিন্ন মত দিয়েছে, সঠিক তথ্য এক্স্যাক্ট ডিসিশন কোথাওই নাই। তো যাই হোক, আমরা তাহলে পারসিক সভ্যতাটা একটু দেখি। পারসিক সভ্যতা গড়ে উঠেছিল বর্তমান ইরাকে। পারসিক সভ্যতার মানে সবচেয়ে বড় পড়ার যে বিষয়টা সেটা হচ্ছে ধর্ম। পারসিক সভ্যতায় একজন রাজার নাম আমরা জানি, যার নাম হচ্ছে জরাথ্রুস্ট। এই জরাথ্রুস্ট, সম্রাট জরাথ্রুস্ট একটি ধর্মমত চালু করেছিলেন যার নাম হচ্ছে জরাথ্রুস্টবাদ। জরাথ্রুস্ট যে ধর্মমতের প্রচলন করেন সেই ধর্মের নাম হচ্ছে জরাথ্রুস্টবাদ। জরাথ্রুস্টবাদ ছিল একটি একেশ্বরবাদী ধর্ম। একেশ্বরবাদী মানে একজন উপাস্য, যেমন ইসলাম ধর্ম, যেমন খ্রিস্টান ধর্ম, যেমন ইহুদি ধর্ম, এগুলো কিন্তু একেশ্বরবাদী ধর্ম। ঠিক আছে, তাহলে জরাথ্রুস্টবাদ কোন সভ্যতার ধর্মের বিষয় ছিল? পারসিক সভ্যতায়। আর পারস্যের সবচেয়ে সফল শাসক ছিলেন রাজা দারিউস। এই 3-4টা তথ্য পারসিক সভ্যতা থেকে পড়লেই চলবে। বর্তমান ইরানের লোকজন আসলে এত সোজা না। হ্যাঁ, ইরানের লোকজন বেশ তেড়া। তারা ইসলামের আগমনের পূর্ব পর্যন্ত জরাথ্রুস্টবাদ ধর্মে বিশ্বাসী ছিল। ইসলামের আগমনের বেশ কিছু পরে যখন এই অঞ্চল মুসলমানরা জয় করলো, তখন তারা ইসলাম গ্রহণ করলো ঠিকই, কিন্তু অরিজিনাল জেনুইন মূল ইসলাম গ্রহণ করে নাই ইরানিরা। পারসিকরা মূল ইসলাম কিন্তু গ্রহণ করে নাই। তাদের সঙ্গে মূল ইসলামের বেশ সংঘর্ষ এবং বৈপরীত্য আছে। বর্তমানে যারা নিজেদের শিয়া বলে পরিচয় দেয়, তার মানে এরা কিন্তু জন্ম থেকে আজন্মই তেরা। বিশ্বের সবচেয়ে মানে বড় যে রাজ্যগুলো ছিল, সাম্রাজ্যগুলো ছিল, তার মধ্যে পারস্য সাম্রাজ্য অন্যতম। তারা এত বড় সাম্রাজ্যের অধিকারী ছিল এবং পারসিকরা এখন পর্যন্ত বিশ্বের অন্যতম অহংকারী একটি জাতি। পৃথিবীতে মোটামুটি এখন পর্যন্ত একেবারে 2টা জাতি নিজেদের আর্য বলে দাবি করে। 3টা জাতি, একটা হচ্ছে হিন্দু জাতি, আমাদের ভারতীয় উপমহাদেশের যারা হিন্দু তারা নিজেদের আর্যদের বংশধর বলে দাবি করে। আরেকটা হচ্ছে যে ইরানের পারসিকরা, তারা নিজেদের একেবারে পিওর আর্য বলে মনে করে। আর জার্মানরাও নিজেদের পিওর আর্য বলে মনে করে। এবং যারা নিজেদের আর্য বলে মনে করে, এরা আসলে তাদের অহংকারকে প্রকাশ করে যে আমরা ছোট জাত নয়, আমরা পৃথিবীর এলিট শ্রেণী, এলিট জাত। এই যে এলিট জাত আর্য পারসিক, এরা জরাথ্রুস্টবাদের অনুসারী ছিল। ইসলামের আগমনের পরে তারা ইসলাম গ্রহণ করেছে, কিন্তু আরবদের নিয়ে আসা ইসলামকে তারা পুরোপুরিভাবে অ্যাকসেপ্ট করতে পারে নাই বলেই এই তারা শিয়া মত অবলম্বন করে। এবং আরও একটা মজার তথ্য দিই আপনাকে, আপনি আপনার সৌদি আরবে, ইরাকে, তারপরে হচ্ছে ইয়েমেন, ওমান, মিশর, এই অঞ্চলে যাবেন, এদিকে আমি যতদূর জানি মাজার নাই। হ্যাঁ, মাজার দেখবেন আপনি এই ইরানের পর থেকে আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এই অঞ্চলে প্রচুর মাজার, মোড়ে মোড়ে মাজার। হ্যাঁ, গোরস্থানে আমি দেখেছি রাজশাহীতে, আমার একটা গোরস্থানের পাশেই আমার বাসা, দেখেছি গোরস্থানের ভিতরেও একাধিক মাজার। পীরের অভাব নাই আমাদের দেশে। এই যে ইসলামে মাজার, পীর পূজা, পীরতন্ত্র, এটা এসেছে মূলত ইরান থেকে। তার মানে আমি একটা আগেও মনে হয় বলেছি, মনে করেন এটা ইরান, এটা আরব, আর এটা ভারতীয় উপমহাদেশ। আরবের থেকে স্থলপথে ইরান হয়ে যে ইসলামটা এসেছে, এইটা একটু পরিবর্তন হয়ে এসেছে। এই ইরানে ইসলাম যখন ঢুকেছে তখন ইরানিরা তাদের ইসলামের সাথে এই মাজার পূজা মিশ্রিত করে পাস করে দিয়েছে ভারতের দিকে। ঠিক আছে, এই জন্য আসলে ইরানের পশ্চিম দিকে মাজার পূজা না থাকলেও ইরানের পূর্বাঞ্চলে প্রচুর মাজার পূজা দেখা যায়। যাই হোক, তাহলে আমরা পারসিক সম্পর্কে এতটুকু তথ্য পড়বো। আমরা হিব্রু সভ্যতা সম্পর্কে খুব দ্রুত জানবো।
বর্তমান পৃথিবীতে যে ইহুদি জাতি আছে তারাই মূলত হিব্রু সভ্যতার অনুসারী, হিব্রু সভ্যতার উত্তরাধিকারী বা বংশধর। অবস্থান তাহলে ইসরায়েল ও ফিলিস্তিন, বর্তমান ইসরায়েল ও ফিলিস্তিনিতে হিব্রু সভ্যতা গড়ে উঠেছিল এবং হিব্রু সভ্যতা জেরুজালেম নগরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। এই হিব্রু মূলত একটি ভাষার নাম, আর বর্তমান পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ভাষাই হচ্ছে হিব্রু ভাষা। হিব্রুরা একটি সেমিটিক জাতি ছিল এবং সেমিটিক ভাষায় হিব্রুরা কথা বলতো। হিব্রু নিজেও একটি সেমিটিক ভাষা। তাদের ধর্মীয় নেতা ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। বাইবেলের ভাষা ছিল হিব্রু এবং হিব্রুরা বাইবেলের ওল্ড টেস্টামেন্টে বিশ্বাসী। অর্থাৎ আপনি সহজভাবে মনে রাখেন, বর্তমানে বিশ্বে যে ইহুদি জাতি আছে এরাই আসলে হিব্রুদের বংশধর। ঠিক আছে, একটা কথা মনে রাখলে বাদ বাকি সব ইহুদিদের সঙ্গে ম্যাচ করে অ্যান্সার দিবেন, হয়ে যাবে। তো সভ্যতায় হিব্রুদের সবচেয়ে বড় অবদান ছিল ধর্ম প্রচারে। এবারে সিন্ধু সভ্যতা, আমরা তো ওই দিকের সভ্যতাগুলো পড়লাম, এবার আমাদের বাড়ির কাছের দুইটি সভ্যতা পড়ব। সিন্ধু সভ্যতা মূলত দুইটি সভ্যতার সংমিশ্রণ। আমরা যেমন দেখলাম মেসোপটেমীয় সভ্যতা চারটি সভ্যতার সংমিশ্রণ, ঠিক একইভাবে সিন্ধু সভ্যতা হরপ্পা এবং মহেঞ্জোদারো এই দুইটি সভ্যতার সংমিশ্রণ। একটি হচ্ছে হরপ্পা আর একটা হচ্ছে মহেঞ্জোদারো। এই দুটি সভ্যতা, আমরা আর্য অনার্য জাতি পড়লাম না, এই হরপ্পা আর্য না, এই যে আমরা বাঙালি জাতির উৎপত্তি পড়তে গিয়ে পড়েছিলাম যে অস্ট্রিক, দ্রাবিড়, নেগ্রিটো, ভোটচিনীয়, মনে আছে? তার মধ্যে দ্রাবিড় যে জাতি পড়েছিলাম, এই দ্রাবিড়দের দ্বারা হরপ্পা এবং মহেঞ্জোদারো অর্থাৎ সিন্ধু সভ্যতার গোড়াপত্তন হয়েছিল। সভ্যতায় সিন্ধুদের অনেক অবদান আছে। সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল মূলত পাকিস্তানের সিন্ধু নদীর তীরে এবং এটি গড়ে উঠেছিল আনুমানিক 3500 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। আর সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিলেন জন মার্শাল 1921 সালে। আর সিন্ধু সভ্যতার এই অঞ্চলটা খনন করেছিলেন বাঙালি ইতিহাসবিদ, বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এটি তাম্র যুগের সভ্যতা। এই তথ্যগুলো একটু গুছিয়ে পড়ে নিয়েন, আমি আলোচনার স্বার্থে আগে পিছিয়ে করে বললাম। তো সভ্যতায় সিন্ধুদের অবদান কি ছিল? আমি এখন যে কথাগুলো বলবো আপনার কাছে এগুলো মামুলি নর্মাল মনে হবে, বাট ওই সময়ের প্রেক্ষিতে এটি অনেক আপডেটেড চিন্তাভাবনা ছিল। সিন্ধুদের প্রথম অবদান ছিল পরিকল্পিত নগরায়ন। পরিকল্পিত, এতক্ষণ আমরা যে সভ্যতাগুলো পড়লাম সেখানেও নগরায়ন ছিল, বাট পরিকল্পিত ছিল না। পরিকল্পিত নগরায়ন মানে কি? আমরা বর্তমান বিশ্বে পরিকল্পিত নগরায়ন বা এই বিষয়গুলোতে বেশ ফোকাস দিই, তাই না? পরিকল্পিত নগর মানে যেখানে বসবাস করার জায়গা থাকবে, মানে বিল্ডিং থাকবে, বিল্ডিংয়ে যাওয়ার জন্য যথেষ্ট রাস্তা থাকবে, খেলার মাঠ থাকবে, স্কুল থাকবে, হাসপাতাল থাকবে, ঠিক আছে, জিমনেশিয়াম থাকবে, এইরকম সুযোগ সুবিধা, মানে নাগরিক সকল সুযোগ সুবিধা প্রায় একই সাথে কাছাকাছি জায়গায় পাওয়া যায়, এটাকে বলা হচ্ছে পরিকল্পিত নগরায়ন। তো এই পরিকল্পিত নগরায়নের বিষয়টা প্রথম আমরা দেখতে পাই সিন্ধু সভ্যতায়। এখানে একটা ড্রেনের ছবি আমরা দেখতে পাচ্ছি, জাস্ট একটা ড্রেন, আর কিছুই না, ইট দিয়ে তৈরি ড্রেন। তো এটা এখন আমাদের কাছে শহরে খুব নর্মাল যে শহরে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ থাকবে। এখন ড্রেনেজ আছে, এখন থেকে প্রায় 3000 বছর আগে বা 3500 বছর আগে যেই নগর ছিল সেখানে আপনি কল্পনা করেন তারা বাড়ির পানি, গোসলের পানি, হাত পা ধোয়ার পানি ইত্যাদি, পয় নিষ্কাশনের পানি, এগুলো নামার জন্য, চলে যাওয়ার জন্য ড্রেন নির্মাণ করেছিল। আপনি বিশ্বাস করবেন না, তাদের দ্বিতল বহুতল বিশিষ্ট ভবন ছিল, মানে মাল্টি স্টোরেজ বিল্ডিং ছিল তাদের। এআই দিয়ে তৈরি, অনেকটা এআই এর ধারণা অনুযায়ী এইরকম ছিল সিন্ধু সভ্যতার শহরটি। আচ্ছা, তাহলে সিন্ধু সভ্যতায় আপনাকে জিজ্ঞেস করবে পরিকল্পিত নগরায়ন ব্যবস্থা কোন সভ্যতায় দেখা যায়? সিন্ধু সভ্যতায়। এরপরে হচ্ছে সিলমোহরের ব্যবহার। এখনো কিন্তু আমরা সিল ব্যবহার করি, বাংলাদেশের মনোগ্রাম ব্যবহার করি রাষ্ট্রীয়ভাবে, তাই না? এবং বিভিন্ন অফিসে, বিভিন্ন ব্যক্তির, বিভিন্ন অফিস আদালতের কাগজপত্রে সিল মারা হয়। এই সিল মারার ব্যবস্থা আবিষ্কার করেছিল সিন্ধুরা। তারা, এখানে আমি দুইটি সিলমোহরের ছবি দিয়েছি, আরও ছিল। এখানে দেখা যাচ্ছে যে একটা প্রাণী, এখানে দেখা যাচ্ছে আরেকটা মানে ষাঁড়ের মতো প্রাণী, এরকম আরো অনেক ধরনের সিল তারা ব্যবহার করত। তাহলে সিলমোহর ব্যবহার করত সিন্ধু সভ্যতার লোকজন। দ্রব্য পরিমাণের জন্য বাটখারার ব্যবহার করত এবং দৈর্ঘ্য পরিমাপের জন্য বিভিন্ন পরিমাপক স্কেল ব্যবহার করত। এখানে যে ছবিগুলো দেখছেন এগুলো সিন্ধু সভ্যতার।
ওজন দেওয়ার জন্য আমরা এখন যেমন 1 কেজি 10 কেজি 5 কেজির বাটখারা ব্যবহার করি, এখন অবশ্য ডিজিটাল স্কেল এসছে, তার আগে আমরা বাটখারা ব্যবহার করতাম। এই বাটখারাগুলো সিন্ধু সভ্যতার লোকরাও ব্যবহার করত। তারা পরিমাপের জন্য এইরকম বিভিন্ন স্কেল ব্যবহার করত, যেটা আমরা এখনো ব্যবহার করি, এরকম না হলেও অন্য ধরনের স্কেল ব্যবহার করি। তো এই আইডিয়াগুলো সিন্ধু সভ্যতা থেকেই এসছে। এরপরে হচ্ছে কৃষি ও সেচ ব্যবস্থা। তারা কৃষি কাজ করত। সিন্ধু সভ্যতা যদিও একটি নগর রাষ্ট্র ছিল, কিন্তু এদের অর্থনীতি ছিল মূলত কৃষি নির্ভর। আমরা এর আগে একটা সভ্যতা দেখলাম সেচ ব্যবস্থার কথা। আর উপমহাদেশে এই সিন্ধু সভ্যতায় প্রথম সভ্যতা যারা কৃষিতে সেচ ব্যবস্থার প্রচলন করেছিল। এটিও আপনার কাছে শুনতে খুবই সাধারণ মনে হচ্ছে যে চাষবাস করলে তো সেচ দিতেই হবে, কিন্তু ওই সময়ে মানুষের হয়তো অনেক মানুষেরই আইডিয়া ছিল না যে চাষ করা যায়। ধান বুনলে ধান থেকে ধান হয়, গম থেকে গম হয়, পাট থেকে পাট হয়। তারা মানে এই ফসলগুলো বোনা, রোপণ, বপন, চাষ পদ্ধতি আবিষ্কার করেছিল এবং সেচ দিলে এগুলো বাঁচিয়ে রাখার জন্য যে সেচ দিতে হবে তার জন্য নালা, খাল ইত্যাদি খনন করে সেচের ব্যবস্থা করেছিল। যোগাযোগ ব্যবস্থা, তাদের যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট উন্নতি ছিল। এরকম একটা ব্রিজের ছবি পাওয়া গেছে যেখানে দেখা যাচ্ছে, ধারণা করা হচ্ছে যে সিন্ধু সভ্যতায় পাকা রোড নির্মাণ করেছিল তারা, এবং প্রয়োজনে তারা ব্রিজ, কালভার্ট এগুলো নির্মাণ করেছিল। তার মানে তারা উন্নত যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে সক্ষম হয়েছিল। এরপর আমরা রোমান সভ্যতায় যাব। ইউরোপের একটি সভ্যতা। ইউরোপ মহাদেশের মোটামুটি 2টা সভ্যতা আমরা পড়বো, তার মধ্যে একটা হচ্ছে রোমান সভ্যতা। আচ্ছা, রোমান সভ্যতা এর স্পেশালিটি হচ্ছে পৃথিবীর অন্যান্য সভ্যতাগুলো মূলত নদী কেন্দ্রিক গড়ে উঠলেও রোমান সভ্যতা এমন একটি সভ্যতা যা নদী কেন্দ্রিক গড়ে উঠেছিল না, স্থলভাগে গড়ে ওঠা একটি সভ্যতার নাম রোমান সভ্যতা। আমি এখানে অনেকগুলো লেখা লিখে রেখেছি, এটা পড়লেই আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি একবার জাস্ট বলে দিই। ইতালির পশ্চিমাংশে ছোট্ট একটা শহর রোমকে কেন্দ্র করে একটি নগর গড়ে তোলা হয়। এই নগরটি গড়ে তুলেছিল যারা, তাদেরকে বলা হতো রোমান, এবং তারা রোমান সভ্যতা গড়ে তুলেছিল। ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর একদল মানুষ 2000 খ্রিস্টপূর্বাব্দে উত্তর ইটালিতে বসতি গড়ে তোলে, এবং এদেরকে বলা হতো ল্যাটিন জাতিতে, তাদেরকে বলা হতো ল্যাটিন। ল্যাটিন রাজা রোমিউলাস একটি শহর তৈরি করেন। এই রোমিউলাসের নাম অনুযায়ী এই শহরের নাম হয় রোম। এই রোম শহরকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে বলা হচ্ছে রোমান সভ্যতা। এই রোমানদের অর্থনীতি ছিল মূলত দাস নির্ভর। দাসের মাধ্যমে শ্রম দিয়ে তারা কৃষি, শিল্প ইত্যাদি প্রোডাক্ট তৈরি করত। তো দাসদের উপরে অকথ্য নির্যাতন করা হতো। আর স্পার্টাকাস নামক একজন দাস নেতা, তার নেতৃত্বে বিদ্রোহ সংগঠিত হয়েছিল এবং তারা এই অত্যাচারের অবসান ঘটিয়েছিল। তারপরে দেখেন জুলিয়াস সিজার, তিনি ছিলেন রোমের যতগুলো সম্রাট ছিলেন তার মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন জুলিয়াস সিজার। এই জুলিয়াস সিজারের নামে উইলিয়াম শেক্সপিয়ার, তারপরে হচ্ছে আরও ইংরেজ কিছু কবির কবিতা আছে জুলিয়াস সিজারের নামে, ঠিক আছে। তো জুলিয়াস সিজার তিনি এখন থেকে 2000 বছর আগে রোমের শাসক ছিলেন। আপনাকে পরীক্ষা জিজ্ঞেস করবে জুলিয়াস সিজার কোথাকার শাসক ছিলেন, রোমান সাম্রাজ্যের সবচেয়ে বিখ্যাত সম্রাট কে ছিলেন। জুলিয়াস সিজার এখন থেকে কত বছর আগে রোমের সম্রাট ছিলেন। আজকেও এর অ্যান্সার দিবেন এখন থেকে 2000 বছর আগে, আজ থেকে 10 বছর পরেও এর অ্যান্সার দিবেন এখন থেকে 2000 বছর আগে। যতক্ষণ না 3000 বছর পূর্ণ হচ্ছে ততক্ষণ অ্যান্সার দিবেন 2000 বছর আগে, ঠিক আছে। আচ্ছা, তিনি এত সহজে রাজ্য জয় করেছিলেন যে তিনি বলেছিলেন এলাম, দেখলাম, জয় করলাম, অর্থাৎ ভিনি ভিডি ভিসি, যাকে রোমান ভাষায় বলা হচ্ছে ভিনি ভিডি ভিসি, অর্থাৎ বাংলায় এলাম, দেখলাম, জয় করলাম। পরীক্ষা আসবে এলাম, দেখলাম, জয় করলাম বা ভিনি ভিডি ভিসি কে বলেছিলেন। আচ্ছা, তিনি ক্ষমতার দ্বন্দ্বে আততায়ীর হাতে নিহত হয়েছিলেন। এখানে তার একটা কাল্পনিক ছবি আছে, মূর্তি। তিনি হচ্ছেন জুলিয়াস সিজার। তিনি আততায়ীর হাতে নিহত হয়েছিলেন। আততায়ীর হাতে নিহত হওয়ার পরে রোমে গৃহযুদ্ধ দেখা দিল। গৃহযুদ্ধের পরে একসঙ্গে 3 জন মানুষ রোমের সম্রাট হলেন। একজন হচ্ছেন অক্টাভিয়াস সিজার, একজন হচ্ছেন মার্ক অ্যান্টনি, আরেকজন হচ্ছেন লিপিডাস। এই অক্টাভিয়াস সিজার, মার্ক অ্যান্টনি এবং লিপিডাসের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, এবং এই যুদ্ধগুলোর জন্য একজন নারী
ওতপ্রোতভাবে দায়ী ছিলেন, যুক্ত ছিলেন, যিনি ছিলেন মিশরের রাজকন্যা। রোম হচ্ছে ভূমধ্যসাগর থেকে উত্তর দিকে, আর মিশর হচ্ছে ভূমধ্যসাগরের দক্ষিণে। এই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে রোমানরা মিশর দখল করেছিল, বুঝেছেন? এর ফলে রোমানদের সঙ্গে মিশরীয়দের একটি ওতপ্রোত যোগাযোগ স্থাপিত হয়েছিল। এবার মিশরের রাজকন্যা বা রানী, এর নাম হচ্ছে ক্লিওপেট্রা। এই মিশরের রানী ক্লিওপেট্রা এত সুন্দর ছিলেন, এত রূপবতী ছিলেন যে তার রূপে বিমোহিত হয়ে এই তিনজন শাসক একে অপরের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েন, তাকে বিয়ে করার জন্য অথবা তার সঙ্গ লাভ করার জন্য। এই জন্য এই ক্লিওপেট্রাকে বলা হয় দ্য সার্পেন্ট অফ দ্য নাইল, মানে নীল নদের সাপ। তাকে সাপের সঙ্গে তুলনা করা হচ্ছে। তিনি যুদ্ধে জড়িয়েছেন রোমের একের পর এক সম্রাটকে। ঠিক আছে, তো এই তিনজনের শাসনকে বলা হচ্ছে ত্রয়ী শাসন। এগুলো জাস্ট একবার দেখে রাখতে হবে। রোমান সাম্রাজ্যের পতন ঘটেছিল 476 খ্রিস্টাব্দে। স্টোইকবাদ হচ্ছে রোমানদের জনপ্রিয় একটি দার্শনিক মতবাদ। ভার্জিল ছিলেন রোমানদের একজন বিখ্যাত কবি, যিনি মহাকাব্য রচনা করেছেন, ইনিড নামক একটি মহাকাব্য। রোমানদের প্যান্থিয়ন হচ্ছেন রোমানদের মন্দির, আর কলোসিয়াম হচ্ছে রোমানদের নাট্যশালা। আর রোমানদের সবচেয়ে বড় অবদান হচ্ছে তারা আধুনিক আইনের প্রচলন করেছিল। এটি হচ্ছে প্যান্থিয়ন, এটি হচ্ছে কলোসিয়াম। আপনাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে প্যান্থিয়ন কি, কলোসিয়াম কি। প্যান্থিয়ন হচ্ছে তাদের ধর্ম মন্দির, আর কলোসিয়াম হচ্ছে নাট্যশালা। এখন বর্তমান পৃথিবীতে আমরা অডিটোরিয়াম যাকে বলি, কলোসিয়াম হচ্ছে একটি অডিটোরিয়াম যেখানে তারা আমোদ প্রমোদ উপভোগ করত। এরপরে আমরা গ্রিক সভ্যতায় যাব একটু। রোমানের পরে গ্রিক সভ্যতা, এটাও ইউরোপীয় একটি সভ্যতা। গ্রিক সভ্যতা কথা বললে ট্রয়ের যুদ্ধ আসে। সর্বরানী বলছেন সুজন। সর্পরানী নয় সুজন, সর্পরানী মানে হচ্ছে সাপের রানী। তিনি সাপের রানী ছিলেন না, তিনি সুন্দরী ছিলেন। সাপ যেমন মানুষকে জড়িয়ে পেঁচিয়ে ধরে, ছোবল মারে, তার কারণে অনেকগুলো যুদ্ধ হয়েছিল, তো সেজন্য তাকে মিশরের কি বলে সার্পেন্ট অফ দ্য নেইল বলা হয় আর কি। তো গ্রিক সভ্যতার এখানে আমি কিছু মানে এলোমেলো বক্স রেখেছি, লেখা রেখেছি, এগুলোকে জাস্ট এক জায়গায় করে দিব, তাহলেই বুঝতে পারবেন। গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল 500 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মেরও 500 বছর আগে। তো প্রাচীন গ্রিসেই আমরা দেখতে পাই যে নগর রাষ্ট্র গড়ে উঠেছিল। ছোট ছোট রাষ্ট্র ছিল, নগর রাষ্ট্র ছিল। তার মধ্যে একটি ছিল এথেন্স, আরেকটি ছিল স্পার্টা। এথেন্স ছিল গণতান্ত্রিক। একটু ভালো করে খেয়াল করি, প্রাচীন গ্রিসে নগর রাষ্ট্র গড়ে উঠেছিল, মানে ছোট ছোট শহরকে কেন্দ্র করে একটা রাষ্ট্র গড়ে উঠেছিল। অনেকগুলো রাষ্ট্র ছিল, এর মধ্যে দুটি রাষ্ট্রকে আমরা হাইলাইট করছি। একটির নাম হচ্ছে এথেন্স, এটির শাসন ব্যবস্থা ছিল গণতান্ত্রিক। আরেকটির নাম ছিল স্পার্টা, এটির শাসন ব্যবস্থা ছিল স্বৈরতান্ত্রিক। এবার এথেন্স এবং স্পার্টা, এটা যেহেতু গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, এর দুটি শাসন পরিষদ ছিল। একটির নাম ছিল এরিওপেগাস, এরিওপেগাসের সদস্য ছিল সাধারণ মানুষ অর্থাৎ আম জনতা। আরেকটি ছিল এক্লেসিয়া, মানে মন্ত্রী পরিষদ ধরে নিতে পারেন। এটি হচ্ছে জাতীয় সংসদ আর এটি হচ্ছে মন্ত্রিসভা, এরকম একটা ব্যাপার ছিল। মানে স্পেশাল লোকজন দিয়ে এক্লেসিয়া প্রতিষ্ঠিত ছিল। কেন? কারণ তারা তো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। তো এই এথেন্সে চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন পেরিক্লিস নামক একজন রাজা, রাষ্ট্রনায়ক বা শাসক। এই পেরিক্লিস চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত করলেন। তারপরে যেটা হলো, যেহেতু অ্যাথেন্সের বিপরীতে শাসন চলছিল স্পার্টায়, অ্যাথেন্স এবং স্পার্টা দুজনের একে অপরের শত্রু রাষ্ট্র ছিল। এইবার অ্যাথেন্স তাদের বন্ধু রাষ্ট্রগুলোকে নিয়ে, তাদের মতো আরও ছোট ছোট যে রাষ্ট্রগুলো আছে এবং গণতান্ত্রিক ভাবধারায় বিশ্বাস করে, তাদের নিয়ে তারা একটা জোট গঠন করলো, তার নাম হচ্ছে ডেলিয়ান লীগ। আর স্পার্টা তাদের মতাদর্শ ভিত্তিক ছোট ছোট রাষ্ট্রগুলোকে নিয়ে বিপরীতে আরেকটা সংঘ গঠন করলো, যার নাম হচ্ছে পেনোপলিসীয় লীগ। এই দুটি কিন্তু জোট। আমি আরেকবার বলি, বুঝতে হয়তো কষ্ট হচ্ছে। অ্যাথেন্স আর স্পার্টা অন্যতম দুটি রাষ্ট্র। অ্যাথেন্স ছিল গণতান্ত্রিক, এদের দুটি শাসন ব্যবস্থা ছিল। একটি হচ্ছে এরিওপেগাস, মানে
সংসদের নিম্নকক্ষ, আর এক্লেসিয়া এটা ছিল সংসদের উচ্চকক্ষ। তো এই এথেন্সে চূড়ান্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন পেরিক্লিস নামক একজন শাসক। এটা আসলে কোনো ফ্লো চার্ট নয়, হ্যাঁ। তো এই অ্যাথেন্স তার বন্ধু রাষ্ট্রগুলোকে নিয়ে একটি জোট গঠন করেছিল, কারণ ভয় ছিল যে কোনো সময় স্পার্টা তাদের আক্রমণ করবে। এই জোটের নাম ছিল ডেলিয়ান লিগ। আর স্পার্টাও তাদের শক্তি বৃদ্ধি করার জন্য আরেকটি জোট গঠন করেছিল, তার নাম হচ্ছে পেনোপলিসীয় লিগ। অবশেষে এই দুটি জোটের মধ্যে একটি যুদ্ধ হয়। এই যুদ্ধের নাম হচ্ছে পেনোপলিসিয়ার যুদ্ধ। এই যুদ্ধে স্পার্টা এই অংশ জয়লাভ করে এবং অ্যাথেন্স পরাজিত হয়। স্পেনে এই স্পার্টার শাসন প্রতিষ্ঠিত হয়। আমরা জানি আলেকজান্ডার দ্য গ্রেট তিনি কিন্তু ছিলেন এই স্পার্টার এই অংশেরই যুবরাজ বা রাষ্ট্রনায়ক, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে মানে গ্রিস পুরো স্পার্টার দখলে চলে যায়, গ্রিস রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এরপরে আলেকজান্ডার ক্ষমতায় আসেন, আলেকজান্ডার ক্ষমতায় এসে মিশর দখল করেন, ব্যাবিলন দখল করেন এবং তিনি ভারতেও আসেন, ভারতেরও উত্তর অঞ্চলের কিছু জায়গা দখল করে নেন। এই হচ্ছে গ্রিসের রাষ্ট্র ব্যবস্থার মানে পটভূমি। এবার সভ্যতায় তাদের কি অবদান আছে সেটা দেখব। অলিম্পিক খেলার জন্ম হয়েছে এই প্রাচীন গ্রিসে। তাদের সবচেয়ে বড় অবদান হচ্ছে দর্শনে। আমরা অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো, এই যে তাদের যে দার্শনিক, বিশ্ববিখ্যাত দার্শনিক সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, এই তিনজন দার্শনিক ছিল প্রাচীন গ্রিসের। প্রাচীন গ্রিসের এই দার্শনিকদের বলা হতো সোফিস্ট। আর গ্রিসের সবচেয়ে প্রাচীন দার্শনিক ছিলেন থেলাস। অর্থাৎ বিষয়টা এমন, প্রাচীন গ্রিক যে সভ্যতায় তাদের সবচেয়ে বড় অবদান ছিল দর্শনে। সবচেয়ে প্রাচীন দার্শনিক থেলাস, আর এই দার্শনিকদের বলা হতো সোফিস্ট। আর সবচেয়ে বিখ্যাত দার্শনিক হচ্ছে সক্রেটিস, প্লেটো আর অ্যারিস্টটল, ঠিক আছে। এইবার তাদের আরও কিছু অবদান পড়ব। তাদের কিছু লেখক, বুদ্ধিজীবী ছিলেন, তাদের লেখাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। যেমন হোমার, তিনি কিন্তু কবি ছিলেন, অন্ধ কবি ছিলেন গ্রিসের। তিনি ইলিয়ড এবং ওডিসি নামে দুটি মহাকাব্য রচনা করেছেন। এসকাইলাস, তিনি প্রমিথিউস আনবাউন্ড এবং আগমেনন নামে দুটি বই রচনা করেছেন, যা বর্তমান বিশ্বেও খুবই প্রসিদ্ধ। সফোক্লিস, রাজা ইডিপাস নামক গ্রন্থ রচনা করেছেন। হেরোডোটাস, তাকে বলা হয় ইতিহাসের জনক। পিথাগোরাস, তিনি গণিতবিদ ছিলেন। আর্কিমিডিস, তিনিও গণিতবিদ ছিলেন। হিপোক্রিটাস, তিনি চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। অর্থাৎ এখানে আমরা কিছু নাম এবং তাদের অবদান বা তারা কোন ক্ষেত্রের জনক ছিলেন বা অবদান রেখেছিলেন সেই বিষয়গুলো দেখছি। এগুলো জাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে। আমরা এরপরে যাব ইনকা সভ্যতায়। আমরা আমেরিকা মহাদেশ, উত্তর এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের দুটি সভ্যতা সম্পর্কে জানবো, জেনেই আজকে ক্লাস শেষ করে দিব। তার মধ্যে একটি হচ্ছে ইনকা সভ্যতা। ইনকা সভ্যতা বর্তমান যে পেরুর রাজধানী লিমা, অর্থাৎ আন্দিস পর্বতমালায় দক্ষিণ আমেরিকা মহাদেশের দীর্ঘতম পর্বত বা পৃথিবীর দীর্ঘতম পর্বত হচ্ছে আন্দিস পর্বতমালা। এই আন্দিস পর্বতমালায় পেরুর এই অংশে প্রাচীন বিশ্বে গড়ে উঠেছিল ইনকা নামক একটি সভ্যতা। এই ইনকা সভ্যতা দক্ষিণ আমেরিকার অন্যতম সভ্যতা এবং এদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শন হচ্ছে মাচু পিচ্চু, যা সপ্ত আশ্চর্যের নিদর্শন। তাদের সভ্যতা গড়ে উঠেছিল 1438 থেকে 1533 সালের মধ্যে তারা অবস্থান করছিল। ইনকা সভ্যতার স্থপতি ছিলেন রাজা মানকে কাপেন। আচ্ছা, ইনকা সভ্যতার শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে এই মাচু পিচ্চু, যা সপ্তম আশ্চর্যের অন্তর্ভুক্ত। ইনকা সভ্যতা থেকে এত কিছু পড়ার দরকার নেই, জাস্ট দুইটা তথ্য পড়বেন। ইনকা সভ্যতা কোথায় গড়ে উঠেছিল, ইনকাদের নিদর্শন কি। সভ্যতা গড়ে উঠেছিল পেরুতে বা দক্ষিণ আমেরিকায় বা আন্দিস পর্বতমালার অঞ্চলে, আর এদের নিদর্শন হচ্ছে মাচু পিচ্চু। এই দুটি তথ্যই পড়বেন ইনকা থেকে, তাহলে আর তেমন কিছু পড়ার দরকার নেই। এরপর আমরা মায়া সভ্যতা পড়ব। মায়া সভ্যতা গড়ে উঠেছিল বর্তমান আমেরিকার মহাদেশের মেক্সিকো এবং মধ্য আমেরিকার এই অঞ্চলে, ঠিক আছে। মায়া সভ্যতার প্রায় 2500 বছর আগে তাদের মানে সভ্যতা তৈরি হয়েছিল। পৃথিবীতে একমাত্র সভ্যতা যারা কোনো আক্রমণ নয়, বরং যারা কোনো অন্যান্য কারণ নয়, বরং পরিবেশ দূষণের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল। মানে গাছ তারা নির্বিচারে বর্তমান সমাজের ব্যবস্থার মতো গাছ কেটেছিল, পরিবেশ ধ্বংস করেছিল, পরিবেশ দূষণ করেছিল এবং সর্বশেষ ফরাসিদের আক্রমণের মাধ্যমে তাদের পতন ঘটেছিল। আর এই যে তাদের
চিচেন ইৎজা, এখানে পাশে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চিচেন ইৎজার ছবি। তো মায়া সভ্যতার বিখ্যাত স্থাপত্য হচ্ছে চিচেন ইৎজা। পরীক্ষা আপনাকে জিজ্ঞেস করবে মায়া সভ্যতা কোথায় গড়ে উঠেছিল, চিচেন ইৎজা কোন সভ্যতার নিদর্শন, অথবা মায়া সভ্যতার নিদর্শন কোনটি। মায়া সভ্যতা কিভাবে ধ্বংস হয়েছিল, পরিবেশ দূষণের মাধ্যমে, অথবা পরিবেশ দূষণের মাধ্যমে ধ্বংস হয়েছিল পৃথিবীর কোন সভ্যতা, মায়া সভ্যতা। আচ্ছা, এই হচ্ছে আজকের সভ্যতার ক্লাস। এই সভ্যতা, যে কয়েকটা সভ্যতার সম্পর্কে বললাম, আমার স্লাইডে যে তথ্যগুলো ছিল সেগুলো অবশ্যই পড়বেন, পাশাপাশি বই থেকে এই চ্যাপ্টারের প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবেন। আশা করি সভ্যতা কেন্দ্রিক যে প্রশ্নগুলো পরীক্ষা আসে সেখান থেকে আপনি সঠিক উত্তর দিতে সফল হবেন। আজকে আমি শাহিন স্যার এখানে বিদায় নিব, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। ততক্ষণ সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।